রাদারফোর্ডের পরমাণু মডেল। তো 1886 খ্রিস্টাব্দে এবং 1897 খ্রিস্টাব্দে গোল্ডস্টাইন এবং থমসন, বিশেষ করে গোল্ডস্টাইন যখন প্রোটন আবিষ্কার করলো, থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করলো, তো থমসনের মতবাদ অনুযায়ী পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন আছে। তো প্রোটন এবং ইলেকট্রন, তার প্রাথমিক ধারণা যে প্রোটনগুলো পরমাণুর অভ্যন্তরে, ইলেকট্রনগুলো বাহিরে। কিন্তু এই ধারণা থেকে রাদারফোর্ড তখন একটা পরীক্ষা করেন। এই পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। পরীক্ষাটা এইরকম, তিনি একটা ব্লকের মধ্যে তেজস্ক্রিয় পদার্থ নিলেন। এই তেজস্ক্রিয় পদার্থ থেকে যে রশ্মিটা বাইর হলো সেটা হলো আলফা রশ্মি, আলফা রে। এই আলফা রেটা কিরকম, সেটা হিলিয়াম দ্বিধনাত্মক চার্জের সমান। অথচ এখানে বিতর্ক ব্যাপারটা, যদি বলা হয় হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস, এ তো ইলেকট্রন আবার কি করে ছাড়লো, কারণ দ্বিধনাত্মক হয়েছে। এটা বলা হচ্ছে এইভাবে যে হিলিয়াম দ্বিধনাত্মক এই প্রবাহের মতো আলফা রশ্মিটা। বলা হয়নি যে হিলিয়াম দ্বিধনাত্মকের সমান হলো আলফা রশ্মিটা, বলা হচ্ছে হিলিয়াম দ্বিধনাত্মক রশ্মি প্রবাহের মতোই যদি হিলিয়ামকে দ্বিধনাত্মক করা যায়, তাহলে সেই প্রবাহটা যে সৃষ্টি হবে, সেই প্রবাহটা হলো আলফা রশ্মির সমান। তো যাই হোক, এই তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা রশ্মি বিবেচনা করা হলো। সেই রশ্মিটার চার্জ হলো ধনাত্মক। এখন সামনে একটা পাতলা সোনার পাত, এই পাতলা সোনার পাতের পিছনে একটা পর্দা নেওয়া হলো। এই পর্দাটা জিঙ্ক সালফাইড দ্বারা প্রলেপ দেওয়া হলো, অর্থাৎ মেপে দেওয়া হলো, প্রলেপ করা হলো, আবরণযুক্ত বললে ভালো। তাহলে পাতলা সোনার পাতের পিছনে একটা পর্দা নেওয়া হইল, যে পর্দাটাতে জিঙ্ক সালফাইড দিয়ে আবরণ সৃষ্টি করা হয়েছে। এখন উনি পরীক্ষায় দেখলেন যে আলফা রশ্মি থেকে রশ্মিগুলো যখন যাচ্ছে, অধিকাংশ রশ্মিগুলো সরাসরি চলে যাচ্ছে, প্রায় 99% রশ্মি সোজা চলে এই পর্দাটার মধ্যে বিদ্যমান হচ্ছে, অর্থাৎ এটা আলোকিত হচ্ছে, এই জায়গাটা ঝলসে উঠতেছে পর্দাটার মধ্যে। যেমন আমরা ক্যামেরায় কোনো ছবি নিলে যখন ছবিটা ফ্লাক্স মারি, তখন ছবিটা যখন কালেকশন হয়ে যায়, তখন একটা আলোর ছটা বের হবে বা মনে হবে যে ছবি তুললো। ঠিক তেমনি এখানে আলোর ছটা বের হচ্ছে। দেখা যাচ্ছে আলফা রশ্মিগুলোর মধ্যে 99% আলোক রশ্মি সোজাসুজি চলে যাচ্ছে। তার অল্প, তাহলে থাকলো কত? 1%। 99% রশ্মির মধ্যে এখানে যদি 99টা রশ্মি হয়, তার মধ্যে 100টা রশ্মি হয়, 99টা চলে গেছে সোজা, 1% খালি বাকি আছে। তার মানে কতিপয় অল্প রশ্মি, তার মধ্যে 20,000-এ একটা ঘুরে আসতেছে। তার নিশ্চয়ই এখানে ধনাত্মক, এই ধনাত্মকটা যায়, ধনাত্মক বিকর্ষণ হচ্ছে। সে কয়টা? 20,000-এ একটা। আর কিছু রশ্মি এভাবে বিচ্যুত হচ্ছে, এভাবে বিচ্যুত হয়ে যাচ্ছে, অর্থাৎ তার সোজা পথে না যায়, একটু বাঁকে যাচ্ছে। তাহলে বাঁকে যাওয়ার কারণ হলো, নিশ্চয়ই এগুলো ধনাত্মক হলে এগুলো অবশ্যই ঋণাত্মক। তখন তিনি কল্পনা করলেন যে এইটা যদি মাঝখানে হয়, তাহলে এইরকম তিনি একটা কল্পনা করলেন। তাহলে এই যে মাঝখানে জিনিসটা, এটার নাম দিলেন উনি নিউক্লিয়াস, অর্থাৎ পরমাণু কেন্দ্রের
নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসে কি চার্জিত বস্তু আছে, ধনাত্মক চার্জিত বস্তু আছে। এবং নিউক্লিয়াসের বাইরে যেখানে বিচ্যুত হচ্ছে যে জায়গাটা থেকে, এটা নিশ্চয়ই কোনো ঋণাত্মক রশ্মি, অর্থাৎ সেগুলো হলো ইলেকট্রন। কারণ তার আগে আবিষ্কার করছিল ইলেকট্রনগুলো ঋণাত্মক আর প্রোটনগুলো ধনাত্মক, এটা আগে আবিষ্কার করা হয়েছিল। তখন দেখলো যে কেউ হয়তো বলতে পারে যে প্রোটনগুলো বাইরে আছে, ইলেকট্রনগুলো ভিতর আছে। রাদারফোর্ড বললো না, ওই ধনাত্মকগুলো আছে মাঝখানে, ধনাত্মকগুলো নিয়ে যেটা অংশ সেটা হলো নিউক্লিয়াস। এবং মজার ব্যাপার, সম্পূর্ণ পরমাণুটার সম্পূর্ণ ধর্মটা এই নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ হয়ে আছে, কেন্দ্রীভূত। মানে all energy of the nucleus concentrated at the center, that is called nucleus. তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, অর্থাৎ ধনাত্মক রশ্মি আছে, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো বাইরে অনবরত ঘূর্ণয়নরত। তো উনি এই আবিষ্কারটা যে পর্যবেক্ষণ যেটা করছিল, দেখছিল যেটা, সেটা হলো যে 99% রশ্মি সোজা পথে চলে গেছে, আর মাত্র 20,000 একটি রশ্মি উৎসের দিকে ফিরে গেছে, এইদিকে ফিরে গেছে, এইদিকে উৎসর দিকে ফিরে আসছে। আর কিছু পরিমাণ রশ্মি, অল্প পরিমাণ রশ্মি তার গমন পথে কিছুটা রাস্তার পরিবর্তন ঘটেছে। এই তিনটা ছিল তার অবজারভেশন, মানে পর্যবেক্ষণ। তারপর উনি সিদ্ধান্ত নিলেন উনি যে নিশ্চয়ই পরমাণুর কেন্দ্রে যে অংশটা আছে সেটা না হলো নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো সবসময় আবর্তনশীল, এটা তার সিদ্ধান্ত। এবং উনি আরো সিদ্ধান্ত দিলেন নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝে বিশাল ফাঁকা জায়গা, অর্থাৎ নিউক্লিয়াসের তুলনায় ইলেকট্রন যে জায়গাগুলোতে আছে সেটা বিরাট ফাঁকা জায়গা, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের মাঝে বিরাট ফাঁকা জায়গা। এবং নিউক্লিয়াসটা একটা ছোট্ট অংশের মধ্যে ঘনীভূত হয়ে আছে, এবং পদার্থটার সম্পূর্ণ ধর্ম ওই নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত। অতএব উনি পরমাণুর মধ্যে দুটি অংশ উনি সিদ্ধান্ত দিলেন, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে ইলেকট্রনের অংশ। এবং উনি বললেন যে যতগুলো ইলেকট্রন যদি এক সংখ্যক হয়, প্রোটনও ওই সংখ্যক, তাহলে শূন্য, নিরপেক্ষ। অর্থাৎ একটা পরমাণু যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে। এবং আরো উনি বললেন যে প্রোটনের সংখ্যাটা হলো পারমাণবিক সংখ্যা। আরো ওনার কথা হলো এই যে ইলেকট্রনগুলো যখন ঘুরতেছে তখন একটা আকর্ষণ শক্তি নিউক্লিয়াসের দিকে আছে, আর একটা আকর্ষণ শক্তি নিউক্লিয়াসের বাইরে কাজ করতেছে, স্থির বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে এখানে। তবে উনি বলতে পারেন নাই এটা কতক্ষণ ধরে ঘুরতেছে এবং এটা কোন সময় নিউক্লিয়াসে পড়ে যাবে, নিউক্লিয়াস থেকে ছিটকে চলে যাবে কিনা, অর্থাৎ ম্যাক্সওয়েলের যে তরঙ্গ তথ্য, এটা সম্বন্ধে কিছু উনি বলতে পারেন নাই। তাছাড়া ইনি রাদারফোর্ড এই পরমাণু মডেলটাকে সৌরজগতের সঙ্গে তুলনা করছিল, কিন্তু পরবর্তীতে ওনার ত্রুটি পাওয়া গেল, ওনার ভুল ধরল, সীমাবদ্ধতা, যে সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো তো ধনাত্মক ঋণাত্মক না। উনি বলছিল সূর্য যেরকম সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরে, এই সূর্যটাকে উনি নিউক্লিয়াসের সঙ্গে তুলনা করছিল, কিন্তু পরবর্তীতে ওনার ভুল ধরল যে না, গ্রহ এবং সূর্য এই যে ইত্যাদিগুলো ধনাত্মক ঋণাত্মক না, সুতরাং এটার সঙ্গে তুলনা করা তার ঠিক হয়নি। এবং ওনাকে প্রশ্ন যেটা করা হয়েছিল যে ইলেকট্রন যখন সবসময় ঘূর্ণায়মান, এটা ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে তার শক্তি বিকরণ বা শোষণ হবে কিনা, বা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যে পতিত হয়ে যাবে কিনা, বা নিউক্লিয়াস থেকে বাহিরে চলে যাবে কিনা, এগুলো প্রশ্নের উত্তর উনি দিতে পারেন না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তরঙ্গ থিওরি উনি প্রয়োগ করতে পারেন নাই। ওনার সবচেয়ে সাফল্য উনি নিউক্লিয়াস আবিষ্কার করছিল, এবং উনি বলছিল যে পরমাণুগুলো স্বাভাবিক অবস্থায় চার্জহীন, অর্থাৎ যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন আছে, এবং ইলেকট্রনগুলো বাইরে অনবরত ঘূর্ণায়নরত।
তো এই ঘূর্ণায়নটা নিউক্লিয়াসের দিকে আছে না বাইরে আছে, কোনখানে কিরকম ঘনত্ব, এটা সম্বন্ধে উনি বলতে পারেন নাই। উনি খালি বলছেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে অনবরত ঘূর্ণায়নরত, এবং উনি বলছিলেন এটা গোলাকৃতি, গোলাকার, যেটা পরবর্তীতে এগুলো সঠিকভাবে প্রমাণিত করতে পারেন নাই উনি। ওনার সবচেয়ে আবিষ্কার হইল উনি নিউক্লিয়াস আবিষ্কার করছিল। এই হলো রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং এটাকে বলা হয় রাদারফোর্ডের পরমাণু গঠন সম্পর্কে যে মডেল দিয়েছেন এটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে যদি পরমাণু মডেলে যদি বলা হয় কি কি যন্ত্রপাতি লাগবে, কি উপকরণ লাগবে, পাতলা সোনার পাত এবং তেজস্ক্রিয় একটা পদার্থ, আর এই পাতলা সোনার পাতের পিছনে একটা পর্দা, পর্দাটাতে জিঙ্ক সালফাইড দ্বারা প্রলেপ হবে। এখন ওই আলফা রশ্মিগুলো পাতলা সোনার পাতে বিক্ষেপণ করলে অধিকাংশ রশ্মি, প্রায় 99% রশ্মি সোজা পথে চলে যাবে। প্রমাণ কিভাবে পাওয়া যাবে? যে পর্দাতে ঝলসে উঠবে, আর 20,000 একটা রশ্মি, 20,000 একটি রশ্মি আবার উৎসের দিকে ফেরত হয়ে চলে যাবে, আর কিছু পরিমাণ রশ্মি আবার তার গমন পথ থেকে রাস্তা বেঁকে যাবে। এইগুলো হলো দেখার বিষয়টা, পর্যবেক্ষণ। সিদ্ধান্ত নিয়েছিল যে পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, এবং সেখানে ধনাত্মক অংশটা কেন্দ্রীভূত আছে। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে বিশাল ফাঁকা জায়গা, অর্থাৎ উনি পরমাণুটাকে দুটি অংশে বিভক্ত করছিলেন, একটা নিউক্লিয়াস, একটা ইলেকট্রন। নিউক্লিয়াসে থাকবে ধনাত্মক, ইলেকট্রনগুলো বাইরে ঘূর্ণায়নরত। এবং উনি এও বলেছিলেন যত ধনাত্মক তত ঋণাত্মক, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় চার্জহীন। এবং উনি সৌরজগতের সঙ্গে তুলনা করছিলেন, এবং আরো বলছিলেন যে যখন এগুলো ঘূর্ণায়নরত সেখানে দুটি বল কাজ করবে, একটা নিউক্লিয়াসের দিকে আবর্তিত, নিউক্লিয়াসে পড়ে যাওয়ার জন্য আকর্ষণ বল, একটা নিউক্লিয়াসের বাইরে বল কাজ করবে। কিন্তু এগুলো কতক্ষণ ধরে ঘুরবে, শক্তি বিকরণ হবে কিনা, শোষণ হবে কিনা, এ সম্পর্কে উনি কিছু বলতে পারেন নাই, এবং সৌরজগতের সঙ্গে ওনার তুলনা করাটা সঠিক হয় নাই। মূলত ওনার ক্রেডিট হলো উনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। রাদারফোর্ডের বিরাট সাফল্য, উনি নিউক্লিয়াস আবিষ্কার করছিল, এবং উনি বলছিল নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বা ধনাত্মক অংশ পুঞ্জীভূত। এই হলো রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তোমাদের কোভিড-19 এই সংক্ষিপ্ত সিলেবাসে এই কয়েকটি তথ্য মনে রাখলেই তোমাদের যথেষ্ট। কারণ তোমাদের এখানে শুধু বলা হয়েছে রাদারফোর্ড এবং বোরের সঙ্গে তুলনামূলক আলোচনা। এর পরবর্তীতে আমি বোর সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।